হয়তো তার আগে ডিপোর্ট হয়ে গিয়েছিল, সে এখানে থাকারই কথা না, হয়তো সে লুকায় আছে বা তার কোনো সমস্যা আছে, ধরা দেয় না, কাজ টাজ করে না, তার হয়তো ওয়াইফ সিটিজেন বা ছেলে মেয়ে 21-এর উপরে সিটিজেন, তখন কিছু লোক তাদেরকে বলে আপনি রিওপেন করার চেষ্টা করেন। এখন এই সময় যদি বলে রিওপেন করার চেষ্টা করেন, সে রিওপেন করলো, টাকা দিল, ইমিগ্রেশন জানলো ওকে সে কোথায় আছে, তাকে সব খবর ধরলো, তখন তাকে ধরার ব্যবস্থা করে। এখন নাকি সিটিজেনশিপ যারা পরীক্ষা দেবে তাদের নাকি মানে নেইবারহুডের পাড়া প্রতিবেশী থেকে চিঠি লাগবে, তারা নাকি ক্যারেক্টার যাচাই করবে। আমি কবে এসব ভুয়া নিউজ আমাদেরকে বলেন না, কোনো আপডেট এখনো আসে না। কাউকে কোনো বিষয়ে এমন কোনো হেল্প করবেন না যেটা আপনি জানেন না, কারণ না জানলে তাকে আপনি উপকারের বদলা ক্ষতি করছেন। ইমিগ্রেশন আবেদনের বাইরে বিচারক বা ইউএসসিএস অফিসারের নিজস্ব বিবেচনাও কতটা প্রভাব ফেলে, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কয়েকটি প্রশ্ন আমি করে রাখতে চাই যে এই যে ডিসক্রিশনারি ফ্যাক্টর যেটাকে আমরা বলছি, এটা আমরা আসলে বলতে ঠিক কি বুঝি, এটা কিভাবে ভিসা বা ইমিগ্রেশনের সিদ্ধান্তে ভূমিকা রাখে। দুই, যে প্রশ্নটি আমরা আপনাকে করতে চাই যে অনেক ক্ষেত্রেই আইন আবেদনকারীর যোগ্যতা প্রমাণ করলেই সুবিধা দেয়, এটাই আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাসাইলাম বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেখানে অফিসার, ইউএসসিএস অফিসার বা জাজ ব্যক্তিগত মূল্যায়নের ভিত্তিতেও সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই ডিসক্রিশনারি ডিসিশনটা নেওয়ার সময় তারা কোন কোন বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি বিবেচনায় নেন? এই প্রশ্নগুলো থাকলো আপনার কাছে, ভবিষ্যতে হয়তো আরও প্রশ্ন আসবে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই, আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত ব্যাপক প্রশ্ন। এটা ডিপেন্ড করে কোন কেসের বিষয়ে। যেমন আজকে আমি একটা ইন্টারভিউতে গেলাম, হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড কাপল, সো এই ক্ষেত্রে অফিসারকে সন্তুষ্ট করতে হবে, অফিসারকে বুঝাতে হবে যে বিয়েটা রিয়েল। তো অফিসার আমরা এমনভাবে প্রিপেয়ার ছিলাম, অফিসার সাথে সাথে I-130 অ্যাপ্রুভ করে দিয়েছে, কারণ এইরকম ডকুমেন্ট ছিল, সম্পর্কের প্রমাণ ছিল। যদি আপনি ডকুমেন্ট না থাকতো বা কথা বলতে না পারতো, অফিসার ফ্ল্যাট ডিনাই করতে পারতো, অথবা এটা সে স্টোকস ইন্টারভিউতে পাঠাতে পারতো। সো এক্ষেত্রে ক্লায়েন্টের এবং তার অ্যাটর্নি উচিত হবে একটা ক্লায়েন্টকে ভালোভাবে প্রিপেয়ার করা, ভেরি ইম্পর্টেন্ট। এবার আইনের কিছু ধারা আছে যেগুলো ওয়েভারের বিষয়গুলো ডিপেন্ড করে অফিসারের উপরে, জাজের উপরে। তো তাদের ঘটনা একটা, তাদেরকে সন্তোষজনকভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সন্তোষজনকভাবে যা যা ডকুমেন্ট প্রয়োজন তা দিতে হবে। আপনার যে প্রসিকিউটরাল ডিসক্রিশন কথাটা আসছে, একসাথে প্রসিকিউটরাল ডিসক্রিশনের পাত্র থাকে। কোনো কেস যখন কোর্টে পেন্ডিং থাকে, তখন জাজ ইচ্ছা করলে এক পক্ষের মোশনের প্রেক্ষিতে সে জাজ এই কেসটাকে প্রসিকিউশনাল ডিসক্রিশন করে অফ করে দিতে পারে, ক্যালেন্ডারতে অফ করতে পারে উইদাউট প্রিজুডিস। তো এখন যেটা হচ্ছে, প্রাসঙ্গিক না বললেই নয়, যাদের কেস অতীতে আগে ডিসমিস হয়ে গিয়েছিল, ডিসমিস বলতে পিডি ছিল অথবা টার্মিনেট করে দিয়েছিল এক পক্ষের আবেদনে, তখন বর্তমানে এটা যে গভর্নমেন্ট কাউন্সিল এর আবেদনের প্রেক্ষিতে এগুলো রিওপেন হচ্ছে। আপনাদেরকে সতর্কতামূলকভাবে এটাই বলছি, আপনারা যারা ধরেন আজকে থেকে 3 বছর, 5 বছর, 10 বছর আগে যদি আপনারা পিডি পেয়ে থাকেন, আপনারা প্লিজ অনুগ্রহপূর্বক আপনাদের অ্যাটর্নি যারা ছিল ওই সময়, তারা হয়তো অনেকে বেঁচেই নাই বা অনেকে হয়তো কাজ এখন আর করে না, অত ফার্ম চেঞ্জ করেছে, আপনি হয়তো অ্যাড্রেস মুভ করেছেন, আপনার বাসায় কিন্তু চিঠি আসবে যে এই কেসটা রিওপেন হয়েছে। আর আপনারা যদি আগের এলিয়েন নাম্বার, এলিয়েন নাম্বার থাকবে, আপনারা মাঝে মধ্যে ইউএসসিএস না ইউআইআর ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন আপনার কেসটা কোনো ডেট আছে কিনা। যদি রিওপেন করে একতরফাভাবে সরকারি মোশনের প্রেক্ষিতে, তখন আপনাদের যদি অ্যাসাইলাম কেস বা যে কোনো কেস, যেই কেসগুলো কোর্টে পেন্ডিং ছিল, যেগুলো ডিসক্রিশনারি পিডি পেয়েছিলেন বা যেগুলো ডিসমিস হয়েছিল বা উইথহোল্ডিং হয়েছে, এগুলা কিন্তু চাইলে সরকার রিওপেন করতে পারে। আর যদি রিওপেন হয়ে থাকে, আপনি হয়তো জানলেন না, ডেট মিস করেছেন, তখন কিন্তু আপনার ইন অ্যাবসেন্সে ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনাটা থাকে। সো এক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, আপনারা যারাই অতীতে পিডি নিয়েছেন অথবা আপনারা উইথহোল্ডিং ছিল অথবা টার্মিনেট করেছিল একতরফাভাবে, কোনোভাবে আপনারা অ্যাডজাস্ট করেন নাই,
যদি আপনি বিয়ে করে অ্যাডজাস্ট করে থাকেন ফাইন, তখন তো আপনি এটা যাবে না, তারা জানতে পারবে যে আপনার বিয়ে করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। কিন্তু যদি আপনি কোনো রেমেডি নেন নাই, আপনাকে অবশ্যই যোগাযোগ রাখা উচিত ইউআইয়ের সাথে কন্টিনিউয়াস। আপনি অনলাইনে দেখবেন যে আপনার কেসটা রিওপেন হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে। অনেকে করে কি মানে আবার একটা কেস ফাইল করতে যায় সেম অ্যাপ্লিক্যান্টের নামে, ওইটা করার ফলে হয় কি যে ঘুমন্ত ফাইলটা আবার সজাগ হয়ে গেল। সো এই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, অনেকে আমি নিজের প্রফেশনে নিয়ে অনেক কিছু বলতে চাই না, কিন্তু আমাদের মধ্যে সবাই যে সৎ এরকম না। অনেকে দেখা যায় যে খুব দুর্বলতার সুযোগটা নিচ্ছে। কেউ হয়তো তার আগে ডিপোর্ট হয়ে গিয়েছিল, সে এখানে থাকারই কথা না, হয়তো সে লুকায় আছে বা তার কোনো সমস্যা আছে, ধরা দেয় না, কাজ টাজ করে না, তার হয়তো ওয়াইফ সিটিজেন বা ছেলে মেয়ে 21-এর উপরে সিটিজেন। তখন কিছু লোক তাদেরকে বলে আপনি রিওপেন করার চেষ্টা করেন। সে হয়তো 2-3 বার রিওপেন করার চেষ্টা করেছে, হয় না, ডিনাই হয়েছে। এখন এই সময় যদি বলে রিওপেন করার চেষ্টা করেন, সে রিওপেন করলো, টাকা দিল, ইমিগ্রেশন জানলো ওকে সে কোথায় আছে, তাকে সব খবর ধরলো, তখন তাকে ধরার ব্যবস্থা করে। সো এই ক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আপনারা ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করব, আপনি একটু পয়সা খরচ হলো, একজন না 2জন 3জনের সাথে আপনি কনসাল্ট করেন। অনেকে এক কথায় বলেন কি ভাইয়া আমার কেসটা বলেন হবে কিনা, দিস ইজ কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। আপনাদের যাদের কেস কোর্টে পেন্ডিং আছে বা কোনো সার্ভিসে পেন্ডিং আছে, আপনারা কোনো অ্যাটর্নিকে এইভাবে ফোন করে বলবেন যে ভাই আজকে একটা বলেন আমারটা হবে কিনা, দিস ইজ রং অ্যাপ্রোচ। আপনারা সঠিকভাবে যাবেন, কারণ এটা আপনাদের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, আপনি এটার উপর নির্ভর করে আপনি থাকবেন কি থাকবেন না। সো আপনি বেটার আপনি খরচ এমনিও করেন, আমরা এক জায়গায় বসলে $100 খরচ হয়, আপনারা $100 খরচ করবেন কিছু না, কিন্তু আপনি যদি 100-200 টাকা দিয়ে কনসাল্ট করেন, তা আপনি নিজেই বুঝতে পারবেন কোন লয়ার আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দিয়ে আপনার সাথে যে কি বলবো শোনা যাচ্ছে, যেটা গতকালকে আমাকে একজন সাংবাদিক ফোন করলো, মঈন ভাই এখন নাকি সিটিজেনশিপ যারা পরীক্ষা দেবে তাদের নাকি নেইবারহুডের পাড়া প্রতিবেশী থেকে চিঠি লাগবে, তারা নাকি ক্যারেক্টার যাচাই করবে। আমি কেবল এসব ভুয়া নিউজ আমাদেরকে বলেন না, কোনো আপডেট এখনো আসে নাই। আপনারা এখন এত পরিমাণে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে গেছেন এবং বড় বড় কোম্পানিগুলো ভিউ পাওয়ার জন্য এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা ভেরিফাইড ফেসবুক ছাড়া অনেক বা ভেরিফাইড আপনি যে অ্যাকাউন্ট ছাড়া আপনি অনরা চিন্তা ভাবনা করবেন। আপনাকেও বলছিলাম না ভাই, একটা আপনার সাথে কথা হচ্ছিল অনেক বিষয় নিয়ে, আপনি এটা অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য। অনেক কিছু বিশ্বাস করা যায় না এখন, স্পেশালি ট্রাম্প প্রশাসনের সময় এটা যে হবে না এটাও বলা যায় না, যে কোনো মুহূর্তে একটা এক্সিকিউটিভ অর্ডার জারি করে দেবে। আজকে আমি সিটিজেনশিপ পরীক্ষায় গিয়েছিলাম, একজন আমি আজকে 9:30 একটা ছিল, 10:45 একটা ছিল অ্যাডজাস্টমেন্ট, 9:30 ছিল সিটিজেনশিপে যাওয়ার পর আমি অফিসারকে প্রশ্ন করলাম, অফিসার যে এখন যে আমরা সোশ্যাল মিডিয়া আসতেছে খুব টাফ, তো কয় আমরা কিছু জানি না, এগুলা এখনো কোনো সুযোগ নাই, 26 সালে হইতেও পারে, আমাদের কাছে ডাইরেক্টিভ আসলে এখন এজ ইউজুয়াল চলছে। আপনারা যারা সিটিজেনশিপ পরীক্ষা দিবেন বা প্ল্যান করছেন, আপনারা এখনই সময়, যদি আপনারা রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করেন, এটা আমরা আপনাদের প্রোগ্রামে বলতে বলতে সবার মুখস্থ হয়ে গেছে, যদি বিয়ে সিটিজেনের সাথে আপনি 3 বছর থাকেন অথবা অন্য কোনোভাবে গ্রিন কার্ড পেলে আপনারা 5 বছর রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যদি আপনারা মিট করেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুঃখজনক হলো সত্য, আজকে অনেকগুলো ঘটনা ঘটছে। একজন ভদ্রলোক আসছে, জুনিয়র এসে আমাকে বলতেছে স্যার আপনি আমার সাথে ইন্টারভিউতে যাবেন, কারণ তার সমস্যা আছে আর কি, ইংলিশের সমস্যা প্লাস আরো কিছু সমস্যা আছে। তাই বলতে ঠিক আছে যাবো, যেহেতু ফাইল করছে একজনে, আপনি যাইতে সময় আমরা $1,500 চার্জ করে দিচ্ছে, ট্রু। তো আমি বললাম যাবো, সব ঠিকঠাক আছে, আমি ফাইলটা একটু দেখি, যাবো কার সাথে যাবো কি। এখন দেখি কি ফাইলটা পড়লাম, উনি রেসিডেন্সি রিকোয়ারমেন্টে মিট করে নাই, তার মানে উনি 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকা থাকেই নাই, আসা যাওয়ার মধ্যে ছিল। এমন না যে উনি 6 মাস বাইরে ছিল, এটা হলাম যদি 5 বছরের মধ্যে কোনো সময় 6 মাসের বেশি আমেরিকা বাইরে থাকে, আমি এটা এফিডেভিট দিয়ে কভার করতে পারি, যে বিয়ন্ড হিজ অর হার কন্ট্রোল। যখন সে 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকা থাকেই নাই, কোন এক ভদ্রলোক তার কাছ থেকে মাল্টি সার্ভিস ABCD করে তার থেকে $350 নিয়ে করে দিছে, সেই মহিলা দোয়া করছে আল্লাহ আমাকে যেন সিটিজেনশিপ হয়ে যায়, তাড়াতাড়ি যেন
হয়ে যায়। কিন্তু আমি বললাম আপনি যে দোয়াটা করছেন, দোয়াটাও তো বৃথা, কারণ এটা তো ল নাই, আপনার দেওয়ার অফিসারের ক্ষমতা নাই, যদি দেও বাতিল হয়ে যাবে। So আপনারা, আমি যারা এইসব বিষয়ে নিয়ে কাজ করেন তাদেরকে বলবো, অনেকে আছে খুব ভালো কাজ করে, আবার অনেকে আছে তারা মানুষকে এক্সপেরিমেন্ট করে, সে হয়তো জীবনে এই কাজ করেই নাই, এটাতে শুরু করলে সে, এই ভদ্রলোককে শুরু করলো সে, আজকে তারা প্রিপারেশন দেবে। So আপনারা এমন কোনো, আমি সবসময় বলি রং হেল্প অলওয়েজ হার্ড। কাউকে কোনো বিষয়ে এমন কোনো হেল্প করবেন না যেটা আপনি জানেন না, কারণ না জানলে তাকে আপনি উপকারের বদলা ক্ষতি করছেন। সেমভাবে মেডিকেল প্রফেশন, সেম জিনিসটাই বলবো, সব প্রফেশনে যে প্রফেশনটা আপনারা জানেন না আপনারা এটা হাত দেবেন না, কারণ আরেকজনের জীবন মরণ সমস্যা এখানে। আর বেশি কিছুই বলবো না। আরেকটা বিষয় নিয়ে কথা বলা উচিত ছিল, EB2 NIW যারা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, অনেকে কল দিচ্ছে শুধুমাত্র EB3 কি করে। আমি বলছি EB3 অধিকাংশ ক্ষেত্রেই এখন যেটা হচ্ছে, এমপ্লয়ারগুলা ভুয়া এমপ্লয়ার, অনেকে ধরা খাচ্ছে, এটা পরে বুঝতে আপনার সময় লাগে, পাইতেও সব বুঝতে সময় লাগে। সো EB2 NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার যেটা, এটা আজকে সলিড একটা জিনিস। আমরা চাইলে অ্যাটর্নির আপনার সাথে সরাসরি অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ে। কোনো ক্লায়েন্টের কোনো এমপ্লয়ার প্রয়োজন হয় না, কোনো এমপ্লয়ার প্রয়োজন হয় না, কোনো জব প্রয়োজন হয় না। আপনার কোয়ালিফিকেশন, আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাটর্নির আপনাকে, এজ এ অ্যাটর্নি আমরা আপনাকে সরাসরি যোগাযোগ করতে পারবো, এখানে মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। আর আপনারা যদি এজেন্সি খুঁজেন, দেখেন এজেন্সিরা কিন্তু আলটিমেটলি অ্যাটর্নির কাছে তারা আসে শেষ পর্যন্ত, তারা বলে আমাদের অ্যাটর্নি আছে। সো যখন আপনারা বাংলাদেশের কমিটি অ্যাটর্নিকে সরাসরি পাচ্ছেন, আপনারা কেন ভায়া আসতে যাচ্ছেন? আপনারা যেহেতু বাংলাদেশের সবাই এখন মোটামুটি, শুধু আমার কথা বলছি না, যেসব অ্যাটর্নি এই কাজগুলো করে তারা তো ভালোভাবেই করবে নিশ্চয়ই। সো আপনাদেরকে অনুরোধ থাকবে, আপনারা আইন জানুন এবং আইন মানুন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।